আমরা ডিসকাস করতেছিলাম কি লাস্ট ক্লাসে যে এনভায়রনমেন্টাল যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট আছে, তাই না? সেই এনভায়রনমেন্ট গুলো নিয়ে জাস্ট ডিসকাস করতেছিলাম আর কি। তো তার মধ্যে ইন পার্টিকুলার আমরা যে এনভায়রনমেন্ট নিয়ে ডিসকাস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের আর্থ এনভায়রনমেন্ট। আর্থের আমাদের হচ্ছে কি বলে যে মেইন কম্পোনেন্ট গুলো আছে, সেটা হচ্ছে একটা হাইড্রোস্ফিয়ার, একটা বায়োস্ফিয়ার, একটা হচ্ছে লিথোস্ফিয়ার, আর আরেকটা হচ্ছে অ্যাটমসফিয়ার। এই চারটা হচ্ছে মেজর কম্পোনেন্ট। এখন এনভায়রনমেন্টাল সায়েন্সে মানে ইন জেনারেল আমরা যেগুলো আমরা বায়োস্ফিয়ারে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আছে, হাইড্রোস্ফিয়ারে আছে, লিথোস্ফিয়ারে আছে, অ্যাটমসফিয়ারে আছে, সব কিছুর মধ্যেই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আছে। কিন্তু অ্যাটমসফিয়ারের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আর লিথোস্ফিয়ারের ধরো যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, ওটা একেবারে যে কমপ্লিটলি আলাদা তা না। এটা অ্যাটমসফিয়ারের কেমিস্ট্রিটা ডিটারমাইন করে হচ্ছে সামটাইমস লিথোস্ফিয়ার, আবার অ্যাটমসফিয়ারকে কন্ট্রোল করে হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ারকে কন্ট্রোল করে বায়োস্ফিয়ার, আবার হাইড্রোস্ফিয়ারের যে কেমিস্ট্রিটা সেটাকে কন্ট্রোল করে লিথোস্ফিয়ার, সেটাকে কন্ট্রোল করে বায়োস্ফিয়ার, সেটাকে কন্ট্রোল করে হচ্ছে অ্যাটমসফিয়ার। ফর এক্সাম্পল আমাদের আর্থ এনভায়রনমেন্টে যদি আমি বলি যে কয়টা কম্পোনেন্ট আছে আমাদের লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার আর ধরো বায়োস্ফিয়ার। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ তোমরা লিথোস্ফিয়ারের সাথে একটা অ্যাটমসফিয়ারের ইন্টারেকশন হচ্ছে, আবার লিথোস্ফিয়ারের সাথে হাইড্রোস্ফিয়ারের হচ্ছে, আবার একই সাথে লিথোস্ফিয়ারের সাথে বায়োস্ফিয়ারের হচ্ছে, আবার লিথোস্ফিয়ারের সাথে ডিরেক্টলি বায়োস্ফিয়ারের হচ্ছে। আবার লিথোস্ফিয়ারের সাথে যে দেখো লিথোস্ফিয়ারের সাথে দেখো যে অ্যাটমসফিয়ারের যে ইন্টারেকশনটা লিথোস্ফিয়ার টু অ্যাটমসফিয়ার, এটা ডিরেক্ট ইন্টারেকশনও হতে পারে, এটা হচ্ছে এদিক দিয়ে ঘুরে থ্রু বায়োস্ফিয়ারও ইন্টারেকশন হতে পারে, আবার থ্রু হাইড্রোস্ফিয়ার বায়োস্ফিয়ার অ্যাটমসফিয়ারও হতে পারে, আবার থ্রু হাইড্রোস্ফিয়ার টু অ্যাটমসফিয়ারও হতে পারে। আমার কথা বুঝতে পারছো তোমরা? হ্যালো, জি স্যার। আমি যেটা বলতে চাচ্ছি যে এনভায়রনমেন্টাল ধরো আমাদের যে আর্থের যে কম্পোনেন্ট গুলি আছে, আমরা তো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে আমাদের আর্থ নিয়েই তো আমরা বেশি কনসার্ন। আমাদের আর্থের যে ধরো মেজর যে ইয়াগুলি আছে, কম্পোনেন্ট গুলি আছে, ধরো লিথোস্ফিয়ার যে উপরের যে সয়েল, সলিড যে সয়েলটা, তারপরে আছে কি অ্যাটমসফিয়ার আছে, হাইড্রোস্ফিয়ার আছে, বায়োস্ফিয়ার আছে, প্রত্যেকটা জায়গায় কেমিস্ট্রি আছে এবং সবগুলোই কিন্তু এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রি আছে, লিথোস্ফিয়ারিক কেমিস্ট্রি মানে সোয়েলে কি ঘটনাগুলো ঘটে, বা একটা কন্টামিনেন্ট যদি সোয়েলে পড়ে সেখানে কি হবে, বা নিউট্রিয়েন্ট বা ফসফরাস নাইট্রোজেনের যে সাইকেলটা, এভাবে এটা হচ্ছে সোয়েল কিভাবে এটা কন্ট্রোল করবে। হাইড্রোস্ফিয়ার এটা ওয়াটার কিভাবে পলিউট হবে, বা ওয়াটার কিভাবে তোমার 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 পলিউশন রোধে মানে পলিউশন কমাবে, বা বায়োস্ফিয়ার কিভাবে পলিউশনের সাথে সম্পৃক্ত, কথা বুঝছো? বা অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রিতে বা হাইড্রোস্ফিয়ারিক কেমিস্ট্রিকে কন্ট্রোল করে বায়োস্ফিয়ার। তার মানে কি, যে কোনো একটা যদি তুমি বুঝতে চাও অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রি, তোমার লিথোস্ফিয়ারিক কেমিস্ট্রিও বুঝতে হবে, হাইড্রোস্ফিয়ারিক কেমিস্ট্রিও বুঝতে হবে, বায়োস্ফিয়ারের যে ঘটনাগুলো ঘটে এটাও তোমাকে বুঝতে হবে। সিমিলারলি তুমি যদি মনে করো যে হাইড্রোস্ফিয়ারটা তুমি বুঝবা, ধরো ওশান অ্যাসিডিফিকেশন, তাই না? এটা তো তোমরা পড়ে আসছো না যে কি গ্রিন হাউসের কারণে কি হচ্ছে, ওশান অ্যাসিডিফাই হচ্ছে। তোমরা তো সবাই মোটামুটি জানো তো, তাই না? এটা হ্যালো হ্যালো জি স্যার, জানি। আচ্ছা, ঠিক আছে। তো সেই হাইড্রোস্ফিয়ারের কেমিস্ট্রিটা কিভাবে লিথোস্ফিয়ার কন্ট্রোল করে বা অ্যাটমসফিয়ার কন্ট্রোল করে, এটা জানতে হলে শুধু হাইড্রোস্ফিয়ার জানলে হবে না, তোমাকে অ্যাটমসফিয়ারও জানতে হবে, লিথোস্ফিয়ারও জানতে হবে। এখন যে সিলেবাসে যেহেতু আমাদের ইন ডিটেইলস এই লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ার সম্পর্কে নাই, কথা বুঝছো? সিলেবাসে যেগুলো আছে পড়াবো আমি, ফার্স্ট 2-3টা ক্লাস আমি তোমাদের যে এনভায়রনমেন্টের যে বিভিন্ন কম্পোনেন্ট গুলি আছে, যেরকম লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার, এগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর সিলেবাস ওটা তো আছেই, প্রথম 2-1টা ক্লাসে আর কি। আচ্ছা, এখন
আচ্ছা, এখন থেকে তোমরা কেউ বলতে পারবা? আমি তো বললাম যে লিথোস্ফিয়ারের সাথে অ্যাটমসফিয়ারের ইন্টারেকশনটা হচ্ছে, আবার হাইড্রোস্ফিয়ারের সাথে অ্যাটমসফিয়ারের ইন্টারেকশনটা হচ্ছে, কিভাবে হচ্ছে? কেউ একজন কোনো এক্সাম্পল দিতে পারবা? একটু ডিসকাস করি আমরা। আমার ভিডিওটা অফ করে দিলাম। হ্যাঁ বলো, কেউ একজন বলো তো। ভুল নিয়ে চিন্তা করো না তোমরা। হাইড্রোস্ফিয়ারের সাথে অ্যাটমসফিয়ারটা কিভাবে ইন্টারেক্ট করে? স্যার ওয়াটার সাইকেলের মাধ্যমে স্যার। কেমন? একটু একটু ডিটেইলস বলো, স্পেসিফিক। হাইড্রোস্ফিয়ার মানে তাপে হচ্ছে যখন পানি বাষ্প হয়ে যায় তখন অ্যাটমসফিয়ারে তো জলীয় বাষ্প চলে আসে, সেই জলীয় বাষ্প থেকে মেঘ, তারপরে তো সেই মেঘ থেকে আবার পানি। এটা তো হাইড্রোস্ফিয়ারের সাথে অ্যাটমসফিয়ারের রিলেশন। ওকে, তার মানে হাইড্রোস্ফিয়ারের সাথে অ্যাটমসফিয়ারের রিলেশন মানে সামথিং ইজ গোয়িং ফ্রম দ্য হাইড্রোস্ফিয়ার টু দ্য অ্যাটমসফিয়ার, তাই না? জি স্যার। আচ্ছা, আর অ্যাটমসফিয়ার থেকে হাইড্রোস্ফিয়ারে কিভাবে আসে? স্যার অ্যাটমসফিয়ার থেকে যখন মেঘ থেকে বৃষ্টি হয় তখন তো আবার হচ্ছে এই ওয়াটারটা হাইড্রোস্ফিয়ারে ব্যাক করে। আচ্ছা, গুড এক্সাম্পল। আর দুই একজন বলতে পারবা যে হাইড্রোস্ফিয়ারের সাথে ইন পার্টিকুলার অ্যাটমসফিয়ারের কি ইন্টারেকশনটা? আরো দুই একজন বলো দেখি। আরেকজন বলো, আরেকজন। স্যার হাইড্রোস্ফিয়ার বা অ্যাটমসফিয়ারে কি মানে অক্সিজেন বা নাইট্রোজেন যে দ্রবীভূত থাকে, এটা পসিবল? এটাও পসিবল। অ্যাটমসফিয়ারে ফর এক্সাম্পল যে কার্বন ডাই অক্সাইড আছে, তাই না, বা অক্সিজেন আছে, সেটাও তো হাইড্রোস্ফিয়ারে ডিফিউজ করে, করে না? সেটাও তো হাইড্রোস্ফিয়ারে যায়। তোমার 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 হচ্ছে যে কোনো ওয়াটার এনভায়রনমেন্টে, যদি লেকের কথা বলো বা ওশানের কথা বলো, সমুদ্রের উপরের দিকে বা পানির উপরের দিকে কি অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি থাকে না? কেন থাকে? অ্যাটমসফিয়ারের সাথে ইকুইলিব্রিয়ামে থাকে। অ্যাটমসফিয়ারে অক্সিজেন বলো, কার্বন ডাই অক্সাইড বলো, যে গ্যাসগুলো আছে, এগুলো এক্সচেঞ্জ হয় হাইড্রোস্ফিয়ারে। আচ্ছা, আর কি হতে পারে হাইড্রোস্ফিয়ারের সাথে অ্যাটমসফিয়ারিক ইন্টারেকশন? আর কি হতে পারে বলো, তুমি একজন এক্সাম্পল দাও তো দেখি। অন্য কেউ একজন বলো। এই রেসপন্স করো তোমরা। আমার যে প্রেজেন্টেশন মোড অন, তো যার কারণে আমি কারো নাম দেখতে পাচ্ছি না আর কি। তাছাড়া আমি নাম ধরেই হয়তো জিজ্ঞেস করতাম। স্যার আপাতত আর কোনো বিষয় তো মাথায় আসছে না। আসছে না? না না স্যার। আচ্ছা, আরেকটু চিন্তা করে দেখো। ধরো ধরো এই যে লেক আছে না, বিল আছে না, খাল বিল, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, সেখানে ওই যে মাটির নিচের দিকে কি হয়েছে, যে মিথেন গ্যাসটা কি পানির নিচের দিকে মিথেন গ্যাস তৈরি হয়, এটা কোথায় যায়? অ্যাটমসফিয়ারে যায় না? জি স্যার। জি স্যার। সেটা অ্যাটমসফিয়ারে যায়। আবার দেখো, পানিতে ধরো টেম্পারেচারের কারণে, পানিতে ধরো অক্সিজেন মিক্স আছে বা কার্বন ডাই অক্সাইড মিক্স আছে, টেম্পারেচার বেড়ে গেল, গ্যাসের সলিবিলিটি কমে গেল, সেটা কোথায় গেল? অ্যাটমসফিয়ারে গেল। অ্যাটমসফিয়ারে। জি স্যার। ইন ডিটেইলস আমি ধরো বললাম আর কি, বুঝছো? আচ্ছা, লিথোস্ফিয়ারের সাথে বা বায়োস্ফিয়ারের সাথে অ্যাটমসফিয়ার রিলেশনটা কি? স্যার বায়োস্ফিয়ার হচ্ছে স্যার যে নাইট্রোজেন সাইকেল, যেটা মানে নাইট্রোজেন মানে যে কোনো গাছপালা থেকে নাইট্রোজেন তৈরি হয়, বা গাছপালা যেটা এক্সট্রা নিতে পারে না, সেই নাইট্রোজেনটা যদি অ্যাটমসফিয়ারে চলে যায় তখন নাইট্রোজেনের যে পার্সেন্টেজ আছে সেটা বেড়ে যাবে বা কমে যাবে। স্যার এক্ষেত্রে নাইট্রোজেনের সাথে মানে নাইট্রোজেন ঘটিত কিছু আহ সম্পর্ক আছে অ্যাটমসফিয়ারের সাথে বায়োস্ফিয়ারের সাথে বা এরকম। স্যার নাইট্রোজেন সাইকেল আছে, অক্সিজেন সাইকেল আছে, কার্বন ডাই অক্সাইড সাইকেল আছে, এগুলো তো সবগুলো স্যার কানেক্ট স্যার অ্যাটমসফিয়ারের সঙ্গে বায়োস্ফিয়ার স্যার। সবই রিলেটেড, তাই না? এই জন্য গাছ কি করে, ফটোসিনথেসিসের সময় কার্বন ডাই অক্সাইড কি করে, কার্বন ডাই অক্সাইড হচ্ছে এটা 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 কনজিউম করে গ্রহণ করে। জি স্যার, গ্রহণ করে। গুলো। তারপরে কি করে, অক্সিজেন কি করে, রিলিজ করে না অ্যাটমসফিয়ারে। জি স্যার। অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ব্যালেন্সটা, এটা কি বায়োস্ফিয়ার কন্ট্রোল করে না অ্যাটমসফিয়ারে? মেইনলি বায়োস্ফিয়ারে কন্ট্রোল করে।
জি আর স্যার। নাইট্রোজেনের কথা যেটা বললা, হ্যাঁ নাইট্রোজেন সাইকেলও করে, কিন্তু তুমি যেটা বললে না যে মেইনলি গাছপালা থেকে অ্যাটমসফিয়ারে যায়, কথা বলতে গাছপালা থেকে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে অ্যাটমসফিয়ারিক যে নাইট্রোজেন আছে সেটাও তো নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে গাছপালা একই সাথে নিচ্ছে। জি স্যার। আচ্ছা, লিথোস্ফিয়ারের সাথে হাইড্রোস্ফিয়ারের ইন্টারেকশনটা কি? লিথোস্ফিয়ার মাটির সাথে পানির ইন্টারেকশনটা কি? স্যার মাটির কণের ফাঁকে ফাঁকে পানি থাকে, যেটা কৈশিক পানি। আম, পানি তো হাইড্রোস্ফিয়ার মানে লিথোস্ফিয়ার তো একদম পাশাপাশি একটা লেয়ারের মধ্যেই থাকে হুম, এমন কিছু। ঠিকই আছে, তুমি বুঝতে পারছো। হয়তো আরেকটু আরেকটু সহজ ভাবে যদি আমি বলি যে মাটি আর পানি যখন একসাথে থাকে, তাই না, তখন পানির কোয়ালিটি কি হবে ডিটারমাইন করে কি মাটি। মানে মাটিতে কি আছে, মাটিতে বিভিন্ন ধরনের মিনারেল আছে না, মিনারেল, জি স্যার। রক্স আছে, সেগুলোর ডিসলিউশনের ফলে কি হচ্ছে পানিতে বিভিন্ন ধরনের কেমিক্যালস গুলো যায়। যার কারণে দেখো এই যে গ্রাউন্ড ওয়াটারে আর্সেনিকের কথা যদি বলি, যে এলাকার মাটিতে আর্সেনিক আছে সেই এলাকার পানিতে আর্সেনিক যাবে, এটা এটা কিন্তু নরমাল। জি স্যার। কিন্তু মাটিতে যদি আর্সেনিক না থাকে সেখানে কিন্তু পানিতে আর্সেনিক যাবে না, থাকবে না। তাই না? আবার জি, দেখো যে এলাকার মাটিতে ধরো ক্যালসিয়াম কার্বনেট বেশি আছে, সেই এলাকার পানিতে তোমার ক্যালসিয়াম আয়ন আর কার্বনেট আয়ন বেশি পাওয়া যাবে। স্বাভাবিক না এটা? হুম। জি স্যার। জি স্যার। তার মানে লিথোস্ফিয়ার আর হাইড্রোস্ফিয়ার এই দুইটা ইন্টারেক্ট করে হচ্ছে কিভাবে, তোমার মিনারেল এন্ড ওয়াটারের ইন্টারেকশন। সহজ কথা, মিনারেল এন্ড ওয়াটারের ইন্টারাকশন। ইন্টারেকশনটা। আবার হাইড্রোস্ফিয়ার লিথোস্ফিয়ারকে কন্ট্রোল করে কিভাবে? লিথোস্ফিয়ারকে হাইড্রোস্ফিয়ার কিভাবে চেঞ্জ করে? ফর এক্সাম্পল, যে এলাকায় ধরো এই যে গ্রাউন্ড ওয়াটার আমরা কি ইরিগেশনের জন্য ইউজ করি না? গ্রাউন্ড ওয়াটার আমরা ইরিগেশনের জন্য ইউজ করি আর কি, এগ্রিকালচারাল পারপাসে। তো গ্রাউন্ড ওয়াটার সাধারণত কি থাকে, গ্রাউন্ড ওয়াটারের মধ্যে তোমরা যে ইয়ে পড়ছো না, তোমরা ফোর্থ ইয়ারে প্র্যাকটিক্যালে পড়ছো, গ্রাউন্ড ওয়াটার সাধারণত হার্ড ওয়াটার হয়, হার্ড ওয়াটার হয় না? জি স্যার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম গ্রাউন্ড ওয়াটারে সাধারণত বেশি থাকে। কি জন্য? ওই যে মাটির নিচে দীর্ঘদিন ধরে ওই যে মিনারেল এন্ড ওয়াটারের ইন্টারেকশন হতে থাকে, যার ফলে ধীরে ধীরে সলিউবল হতে থাকে আর কি এই আয়ন গুলো, বুঝছো? তো এই গ্রাউন্ড ওয়াটারটা যখন ইরিগেশনের জন্য উইথড্র করবা বা এগ্রিকালচারাল ল্যান্ডে যখন অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার ফলে কি হবে, গাছের যতটুকু পানি নিয়ে নেবে, এ পার্ট অফ দ্যাট ওয়াটার আবার গ্রাউন্ড ওয়াটারে চলে যাবে, ধীরে ধীরে লিজ করবে না, আবার একটা বড় পার্ট ওয়াটারের যেটা আবার ফার্দার ইভাপোরেট হবে, হবে কি হবে না? সিয়ার আসো? জি স্যার। আচ্ছা, তার মানে একটা বড় পার্ট আবার দেখো ইভাপোরেট হয়ে যাবে। তাহলে ইভাপোরেট যদি হয়, ধরো গ্রাউন্ড ওয়াটারের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সহ তুমি পানি উঠাচ্ছ গ্রাউন্ড ওয়াটার থেকে, ইরিগেশনের জন্য এগ্রিকালচারাল ল্যান্ডে অ্যাপ্লাই করলাম, পানির মতো পানি ধরো 50% পানি, এটা 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 কি হলো, ইভাপোরেট হয়ে বা বাষ্পীভূত হয়ে আবার অ্যাটমসফিয়ারে ব্যাক করলো। কিন্তু যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়নটা আছে সেটা কি আবার অ্যাটমসফিয়ারে উড়ে চলে যাবে? যাবে? বলো। স্যার আরেকবার বলেন স্যার, বুঝি নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম খুবই সহজ কথা, সেটা হচ্ছে ধরো আমাদের গ্রাউন্ড ওয়াটারে হার্ড ওয়াটার আছে, ধরো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম আয়রন, জি স্যার। সালফেট, বিভিন্ন ধরনের সল্ট আছে। এই মানে গ্রাউন্ড ওয়াটারটা আমরা এগ্রিকালচারাল ল্যান্ডে আমরা অ্যাপ্লাই করলাম জি স্যার। ইরিগেশনের জন্য, ধরো ধান চাষের জন্য। তো অ্যাপ্লিকেশন মানে যদি আমরা দিই মানে সেচ দিই, তখন একটা পানি, যে পানিটা আমরা গ্রাউন্ড ওয়াটার থেকে উঠাইলাম তার একটা বড় পার্ট কি হবে, এটা ইভাপোরেট হয়ে অ্যাটমসফিয়ারে চলে যাবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। যদি অ্যাটমসফিয়ারে চলে যায়, কিন্তু যে সল্ট গুলো আছে সল্ট গুলোও কি উড়ে আবার অ্যাটমসফিয়ারে যাবে না সেগুলো জমিতে থেকে যাবে? স্যার জমিতে জমিতে থাকবে স্যার। রাইট। তাহলে জমিতে যদি থাকে তাহলে জমিতে এই সল্ট গুলো ধীরে ধীরে অ্যাকুমুলেট করছে না? অ্যাকুমুলেট করবে না?
জি স্যার। তার মানে যেটা হচ্ছে যে এগ্রিকালচারাল যে সোয়েল গুলো আছে বা এগ্রিকালচারাল ল্যান্ডের যে সোয়েল গুলো আছে সেখানে তোমার গ্রাউন্ড ওয়াটার ধীরে ধীরে অ্যাপ্লিকেশন করার ফলে বা গ্রাউন্ড ওয়াটার ইউজ করার ফলে যে উপরের যে সোয়েলটা আছে এটাতে সল্ট কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়তেছে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এর কারণে। আমার সাথে এগ্রি করো কি করো না? জি স্যার। তাই যদি হয় তার মানে কি সোয়েলটা কি ধীরে ধীরে স্যালাইন হয়ে যাচ্ছে না? জি স্যার। স্যালাইন হয়ে যাচ্ছে। জাস্ট এগুলো কিছু একটা এক্সাম্পল দিলাম যে ধরো লিথোস্ফিয়ারের সাথে অ্যাটমসফিয়ার বা অ্যাটমসফিয়ারের সাথে হাইড্রোস্ফিয়ার। লিথোস্ফিয়ারের সাথে অ্যাটমসফিয়ারের ইন্টারাকশনটা কি বলতে পারবো? লিথোস্ফিয়ারের সাথে অ্যাটমসফিয়ার তার মানে আমাদের যে মাটি আছে তাই না, মাটির সাথে অ্যাটমসফিয়ার মানে মাটি কিভাবে অ্যাটমসফিয়ার কেমিস্ট্রিকে কন্ট্রোল করে অথবা অ্যাটমসফিয়ারটা মাটির কেমিস্ট্রিকে কিভাবে কন্ট্রোল করে একটু চিন্তা করো। শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। এরপর থেকে তোমাদের লিস্ট নামের লিস্ট নিয়ে আমি বুঝবো, কথা বলছো? যখন যখন প্রশ্ন করব অনলাইনে তো কাউকে দেখা যায় না, আমি সিরিয়ালি নাম ধরে ধরে জিজ্ঞেস করব। তোমাদের মধ্যে কেউ আছে হয়তো বুঝতে পারতেছে না বিষয়টা, আবার কেউ আছে বুঝতে পারতেছে কিন্তু কিভাবে বলবা এইটা হচ্ছে একটা ঝামেলা হয়ে যায়। ওই চিন্তা করো না, তোমরা বলে ফেলো আর কি, তোমাদের মুখ থেকে শুনলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। স্যার লিথোস্ফিয়ারের কেমিস্ট্রি যদি বলি স্যার, মানে লিথোস্ফিয়ারে স্যার মানে ছোট ছোট মাইক্রো অর্গানিজম আছে স্যার। তাই মানে এদেরকে যদি স্যার মানে মানে বেঁচে থাকতে হয় তাহলে এদের তো স্যার অবশ্যই অ্যাটমসফিয়ারের সাথে কানেক্টেড হতে হবে স্যার, কারণ এদের জীব স্যার, কারণ এদের অক্সিজেন তো অবশ্যই লাগবে স্যার। লাগবে, হ্যাঁ ঠিক আছে, এটা একটা ইন্টারাকশন। আর কি হতে পারে? বলে ফেলো বলে ফেলো, যা বলবে তাই হবে, আমি আই প্রমিস। কথা বুঝছো? হয়তো একটু ঘোরাফিরা বলা লাগতে পারে, বাট যেটা চিন্তা করবে সেটাই হবে। স্যার নাইট্রোজেন সাইকেল, সালফার সাইকেল এগুলা স্যার অ্যাটমসফিয়ার থেকে লিথোস্ফিয়ারে কানেক্ট হতে পারে। কিভাবে হবে? স্যার নাইট্রোজেন ফিক্সশনের মাধ্যমে স্যার ওই যে বজ্রপাতের মাধ্যমে আর কি নাইট্রোজেনটা এয়ার যে নাইট্রোজেন থাকে ওটা লিথোস্ফিয়ারে এন্টার করে, তারপরে সালফারটা যে এয়ারে সালফার আছে সেটা রেইন ওয়াটারের মাধ্যমে লিথোস্ফিয়ারে এন্টার করতে পারে। নরমালি ধরো অ্যাসিড রেইন, যেটা সিম্পলি তুমি যেটা বলতে চাচ্ছিলে তাই না? জি স্যার। হ্যাঁ, নরমালি অ্যাটমসফিয়ারে ধরো আমাদের গ্যাসের কনসেন্ট্রেশন বাড়লো, সালফার ডাই অক্সাইড বাড়লো, নাইট্রাস অক্সাইড নাইট্রোজেনের অক্সাইড বাড়লো, তারপরে বৃষ্টিপাতের মাধ্যমে তোমার কি হচ্ছে, এটা হচ্ছে রেইন আকারে আমাদের সয়েল সারফেসে আসে, তখন সেটা অ্যাসিড রেইন হয়, সয়েল অ্যাসিডিটি বেড়ে যায়। তার মানে কি লিথোস্ফিয়ারিক একটা চেঞ্জ আসলো না? জি স্যার। এই তো। আচ্ছা, লিথোস্ফিয়ার কিভাবে অ্যাটমসফিয়ারকে, আর কি হতে পারে বলো তো? আরেকটা বিষয় আমি বলে রাখি, আমি এক্সপ্লেন করব না এখন, সুযোগ আসলে করব। এই যে আমাদের যে অ্যাটমসফিয়ারিক যে কার্বন ডাই অক্সাইডটা আছে না, হ্যালো, জি স্যার। কার্বন ডাই অক্সাইড কিছুটা হচ্ছে কি অ্যাসিডিক গ্যাস না? জি স্যার। কার্বন ডাই অক্সাইড অ্যাসিডিক গ্যাস। তো হয় কি, ধরো মাটিতে ক্যালসিয়াম কার্বনেট আছে না আমাদের? জি স্যার, ক্যালসিয়াম। এই যে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইডটা রিমুভ হয় কিভাবে? একটা বড় পরিমাণে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড কে নেয়? এই যে বায়োস্ফিয়ার গাছ, এদের ফটোসিনথেসিসের সময় ইউজ করে না গাছ? জি স্যার। একটা বড় পরিমাণে কার্বন ডাই অক্সাইড ইউজ করে। আর একটা বড় পরিমাণে, তোমরা যেটা জানো না, আমি ধরেই নিচ্ছি জানো না তোমরা, আর একটা বড় পরিমাণে কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ার থেকে রিমুভ হয় কিভাবে? এই যে মাটিতে যে ক্যালসিয়াম আছে, বুঝছো, এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন এই অ্যাটমসফিয়ারিক গ্যাসের যখন এই যে এক্সচেঞ্জ হয়, মানে এই ক্যালসিয়াম কার্বনেটটা ডিরেক্টলি তোমার কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে, বা ইন কন্ট্যাক্টে যখন থাকে তখন মাটিতে কার্বন ডাই অক্সাইড আসতেছে, আবার দেখা যাচ্ছে যে ওইটা কি হচ্ছে মাটির পানির মধ্যে, মাটির সাথে যে পানি আছে, ঠিক আছে, মাটির কণার ফাঁকে ফাঁকে ময়েশ্চার আছে, ওখানে মিশে কার্বন কি বলে, মানে কার্বনিক অ্যাসিড হচ্ছে, কার্বনিক অ্যাসিডটা কি করে ক্যালসিয়াম কার্বনেটকে ডিজলভ করে। কথা বুঝছো?
একে বলে কার্বনেট ওয়েদারিং। ওয়েদারিং শব্দের সাথে পরিচিত তোমরা? ওয়েদারিং মানে কি বোঝো? ওয়েদারিং না স্যার। ওয়েদারিংটা হচ্ছে নরমালি বুঝি কোনো কিছু চেঞ্জ আর কি, ফিজিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং। এদের লোহায় মরিচা পড়ে, মরিচা পড়ে না, রাস্টিং যেটা হয় জি স্যার। সেটা হচ্ছে লোহার ওয়েদারিং হয়, বুঝতে পারছো? তারপরে এই কেমিস্ট্রির ভাষায় বা দেখা যাচ্ছে কি একটা একটা ইয়েতে কি বলে, ধরো একটা 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 কোনো একটা মিনারেল পানির মধ্যে রেখে দিলে ধীরে ধীরে কি হচ্ছে, মিনারেলের ক্ষয় হতে থাকে, এটা একটা ওয়েদারিং। কথা বুঝলে? মানে মানে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যে চেঞ্জটা কোনো একটা সলিডের, সেটাকে বলা হয় হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং, বুঝলা? তো এই বিভিন্ন ধরনের যে মিনারেল আছে, এই মিনারেল গুলোর সাথে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন হয়, যেরকম মেইনলি ক্যালসিয়াম কার্বনেটের সাথে হয়ে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডটা অ্যাটমসফিয়ার থেকে মাটি টেনে নেয়, শোষণ করে, বুঝলা? এটা এক ধরনের ইন্টারেকশন। তাহলে এইখানে আর ডিটেলস না যাই, অনেক সময় ব্যয় করে ফেলছে এখানে। যে মেইন কথা হচ্ছে যে আমাদের আর্থের যে মেজর 4টে কম্পোনেন্ট আছে, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এন্ড বায়োস্ফিয়ার, তারা প্রত্যেকের সাথে ইন্টারেকশন করে, ডিরেক্টলি অথবা ভায়া আদার কম্পোনেন্ট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা মনে রাখবে আর কি, ঠিক আছে? এখন যদি ক্লাসে যদি আমি প্রশ্ন করি বা টিউটোরিয়াল একটা ছোট্ট করে কোশ্চেন করলাম যে আমাদের আর্থের মেইন কম্পোনেন্টটা কি, এটা ডিরেক্টলি সিলেবাসে নাই, কিন্তু সিলেবাসের সাথে মিলায় নেওয়া যাবে আর কি। কোনো এক জায়গায় যদি বলি যে যে তোমার তোমার হাউ ডাজ আওয়ার হাইড্রোস্ফিয়ার ইন্টারঅ্যাক্ট উইথ আওয়ার অ্যাটমসফিয়ার, জাস্ট একটা করে এক্সাম্পল দিবা। তার মানে হাইড্রোস্ফিয়ার থেকে কোনো কেমিক্যাল স্পেসিস কিভাবে অ্যাটমসফিয়ারে যাচ্ছে, অ্যাটমসফিয়ার থেকে কিভাবে কোনো কেমিক্যাল স্পেসিস হাইড্রোস্ফিয়ারে আসতেছে। এটা তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট একটু চিন্তার বিষয় আর কি। আমি নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তাহলে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটা ডিল করে কি? এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি যেটা তোমাদের প্রথম ক্লাসে, যেটা আমি তোমাদের সাথে ডিসকাস করে বুঝলাম, মানে লাস্ট ক্লাসে, যে বিভিন্ন তোমরা যেটা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়তে আসছো, যে কজন বলছো অধিকাংশই হচ্ছে কি বিভিন্ন ধরনের যে এনভায়রনমেন্টাল প্রবলেম আছে, এনভায়রনমেন্টাল প্রবলেম বলতে যেটা বোঝাচ্ছি যে পলিউশন গুলি আছে, এই পলিউশন গুলি কিভাবে হচ্ছে বোঝা এবং এর পটেনশিয়াল সলিউশন কি, এটা নিয়ে ডিসকাস করে। এছাড়াও এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটা আমাদের বুঝতে সাহায্য করে এনভায়রনমেন্টাল ফিনোমেনাটা। যখন তুমি এই যে 4টে কম্পোনেন্ট একটা আরেকটার সাথে, এটা খুবই ব্রড একটা জিনিস, বুঝছো? একটা আরেকটার সাথে কিভাবে ইন্টারেক্ট করে, এটা হচ্ছে ধরো মেইনলি হচ্ছে এনভায়রনমেন্টাল ফিনোমেনা। আচ্ছা, তারপরে কি বুঝতে সাহায্য করে? ফেট এন্ড ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস এন্ড কন্টামিনেন্টস। তার মানে একটা নিউট্রিয়েন্ট, ধরো ফসফরাস বা যে কোনো একটা কন্টামিনেন্ট, ধরো একটা কি বলে, একটা কন্টামিনেন্টের নাম বলো তো। ধরো টেক্সটাইল ওয়েস্ট ওয়াটারের মধ্যে যে কন্টামিনেন্ট গুলি আছে, ঠিক আছে, এগুলো যখন পানিতে যাবে, এটা কিভাবে, আর ফেটটা কি ওইভাবেই থাকবে না কোথায় যাবে, কিভাবে যাবে, যাওয়ার পথে কোনো চেঞ্জ আসবে কিনা? একটা কন্টামিনেন্ট তুমি মাটিতে দিলে, আর্সেনিকটা দিলে, ধরো মাটিতে কোথাও ডিসপোজ করলে, এটা মাটিতে কি হবে, ওভার দ্য টাইমের কি চেঞ্জটা হবে মাটিতে, ঠিক আছে? মাটির যে উপাদানগুলি আছে কার কার সাথে আর্সেনিকটা ইন্টারঅ্যাক্ট করতে পারে, এটা মাটি থেকে ধীরে ধীরে পানিতে কিভাবে ট্রান্সপোর্ট হবে, বুঝছো? এইটা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ডিল করে। আর কি ডিল করে? আরো ডিল করে ধরো আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট আওয়ার আর্লি এনভায়রনমেন্টস। আর্লি এনভায়রনমেন্টস কি? ধরো সৃষ্টির শুরুতে বা পৃথিবীর সৃষ্টির শুরুতে ধরো পৃথিবীর কেমিস্ট্রিটা কেমন ছিল, এটা ধীরে ধীরে আমাদের এই পৃথিবীর কেমিস্ট্রির কি চেঞ্জটা আসলো। ধরো 50 মিলিয়ন ইয়ার্স এগো আমাদের অ্যাটমসফিয়ারিক কম্পোজিশনটা কি ছিল, আর বর্তমানের কম্পোজিশনটা কি, তাই না? 3 বিলিয়ন ইয়ার্স আগে আমাদের অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন কি ছিল, এখন কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন কত? তাহলে আমাদের বর্তমান প্রেজেন্ট এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বুঝতে হলে পাস্ট এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি সম্পর্কে ধারণা থাকার দরকার আছে কি নাই?
জি স্যার। আচ্ছা স্যার। আছে। তার কারণ কি, আমরা যদি বলি, তোমরা সবাই জানো যে আমাদের কার্বন ডাই অক্সাইড যেটা আছে, কার্বন ডাই অক্সাইড কি করতেছে, এটা গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। তোমরা জানো না? জি স্যার। জানো। জি স্যার। এবং কার্বন ডাই অক্সাইডের সোর্স কি মেইনলি এদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে, তাই না? 1950 সালের দিকে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় ইংল্যান্ডে, তখন সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে কি হচ্ছে, তোমার ওই যে বিভিন্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা অ্যাটমসফিয়ারে যাচ্ছে। তখন কি হচ্ছে, আমরা বলতেছি যে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বাড়তেছে। এটা ট্রু, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এটাও ডিল করবে। কিন্তু প্রকৃতপক্ষে আসলেই কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন অ্যাটমসফিয়ারে বাড়ে কি বাড়ে না, সেটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে যে 10,000 বছর আগে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন কত ছিল, বা 100 বছর আগে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন কত ছিল। এটা বুঝতে হবে না? জি স্যার। এটা বুঝতে হবে 100 বছর আগে, 50 বছর আগে কত ছিল। আসলেই কি এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে কনসেন্ট্রেশন বাড়তেছে? কাজেই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটা এটা এনভায়রনমেন্টাল ফিনোমেনা বুঝতে সাহায্য করে। এটা হেল্প করে ফ্রেট এন্ড ট্রান্সপোর্ট অফ কন্টামিনেন্টস এন্ড নিউট্রিয়েন্টস, আন্ডারস্ট্যান্ডিং আওয়ার আর্লি আর্থ এনভায়রনমেন্ট, তারপরে এনভায়রনমেন্টাল প্রবলেমস এন্ড দেয়ার মিটিগেশনস বা পোটেনশিয়াল সলিউশনস। আচ্ছা, এটা যদি আমি একটা ফিগারে দেখাই, দেখো লেফট সাইডে একটা ফিগার আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, উপরে আছে কি ফিজিক্স আছে না, জি স্যার। নিচে আছে কি কেমিস্ট্রি, এক সাইডে আছে জিওলজি আর এক সাইডে আছে biology। তার মানে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটা এটা শুধুমাত্র কেমিস্ট্রি, যেমন ওই যে আর্থের কম্পোনেন্ট যেটা দেখো একটা আরেকটার সাথে ইন্টারেক্ট করে না, শুধুমাত্র ওই অ্যাটমসফিয়ার বুঝলেই তুমি অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রি বুঝবে না, তোমাকে হাইড্রোস্ফিয়ার সম্পর্কেও ধারণা থাকতে হবে, তোমাকে লিথোস্ফিয়ার সম্পর্কেও ধারণা থাকতে হবে, তোমাকে বায়োস্ফিয়ার সম্পর্কেও ধারণা থাকতে হবে একটা বুঝতে হলে, বিকজ প্রত্যেকের সাথে ইন্টারেক্ট করে। সিমিলারলি তুমি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বুঝতে হলে তোমাকে ফিজিক্স সম্পর্কে ধারণা থাকতে হবে, কেমিস্ট্রি সম্পর্কে ধারণা থাকতেই হবে, বায়োলজি সম্পর্কে ধারণা থাকতে হবে, জিওলজি সম্পর্কে ধারণা থাকতে হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার। হ্যাঁ, জি স্যার। তার মানে এগুলোর সাথে ধারণা থাকতে হবে। আবার আরেকটা ফিগারে তুমি দেখতে পাচ্ছ যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির সাথে আছে কি ইকোলজি, আছে টক্সিকোলজি, এর সাথে আছে ইঞ্জিনিয়ারিং, আছে সয়েল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাটমসফিয়ারিক সায়েন্স, জিওলজি, মাইক্রোবায়োলজি। তার মানে এটা আমি বলতে পারি এটা কাইন্ড অফ একটা হাইব্রিড কেমিস্ট্রি। কথা বুঝছো? মানে এটা হচ্ছে কি বলে, এটা মানে একদম শুধু যে কেমিস্ট্রির ব্রাঞ্চ, ইটস নট লাইক দ্যাট। শুধু কেমিস্ট্রি বুঝলে তুমি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বুঝতে পারবে না, তোমাকে কিছুটা বায়োলজি বুঝতে হবে, কিছুটা জিওলজি বুঝতে হবে, কিছুটা ফিজিক্স বুঝতে হবে, আর কেমিস্ট্রি তো বুঝতেই হবে। নেক্সট স্লাইডে যাই আমি। যেমন ধরো একটা ফিগার দেখতে পাচ্ছ তোমরা, এটা কি কার্বন ডাই অক্সাইড সোর্সেস এন্ড সিঙ্কস। তোমাদের অনেককেই প্রশ্ন করছি আমি যে কার্বন ডাই অক্সাইডের সোর্স কি, অ্যাটমসফিয়ারের কার্বন ডাই অক্সাইডের সোর্স কি। অনেকেই বলতে পারছো, তবে অধিকাংশই যেটা বলছো যে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে কার্বন ডাই অক্সাইড যায়। ইভেন অনেকে এটা বলতেও হয়তো দ্বিধায় ছিল যে আমরাও তো দেখা যাচ্ছে নিঃশ্বাস যখন ছাড়ি, আমরাও তো কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ারে ছাড়ি না? জি স্যার। তার মানে দেখো অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইডের সোর্সটা কি? সোর্সটা হচ্ছে নাম্বার 1, আমরা আমাদের দেখো এই যে এখানে আছে, সরি শ্বসন প্রক্রিয়ায় স্যার। এই যে এখানে দেখো হিউম্যান থেকে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডটা অ্যাটমসফিয়ারে যাচ্ছে, এখান থেকে আবার কি গাছ ফটোসিনথেসিসের মাধ্যমে নিচ্ছে, আবার অক্সিজেন রিলিজ করে, অক্সিজেন আমরা নিচ্ছি, আবার কার্বন ডাই অক্সাইড রিলিজ করি। তার মানে ফটোসিনথেসিসে কি হয়, ফটোসিনথেসিস প্রসেসটা ভালো মতো বুঝতে হবে। কার্বন ডাই অক্সাইড ওয়াটার মিলায় কি হচ্ছে, গ্লুকোজ আর অক্সিজেন, গ্লুকোজ আর অক্সিজেন। আচ্ছা, এখানে তার মানে কি কার্বনের চেঞ্জটা কি আসতেছে, কার্বন ডাই অক্সাইড থেকে কি হচ্ছে,
গ্লুকোজ হচ্ছে। গ্লুকোজ। আচ্ছা, এখন বলো তো দেখি, একটা কেমিস্ট্রির প্রশ্ন করি তোমাদের। কার্বন ডাই অক্সাইডের অক্সিডেশন হচ্ছে না রিডাকশন হচ্ছে এখানে? স্যার রিডাকশন। রিডাকশন, রাইট। কার্বন হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে অক্সিডাইজ স্টেট, এটা হচ্ছে রিডিউস স্টেট। তার মানে গাছের জন্য কার্বন ডাই অক্সাইড নিচ্ছে আর আমরা নিচ্ছি এখান থেকে গ্লুকোজটা। কথা বুঝলে? তার মানে এই গ্লুকোজে এনার্জি স্টোর আছে, কিন্তু এটা রিডিউসড স্পেসিস, তাই না? তার মানে ইলেকট্রন অ্যাভেলেবেল বেশি আছে এখানে। জি স্যার। রিডিউস পর আমরা নিচ্ছি। আচ্ছা, ওইদিকে আর ডিটেলস না যাই। এখন দেখো কার্বন ডাই অক্সাইডের সোর্স আর কি হতে পারে? এই ফিগারটা দেখতে পাচ্ছ? দাবানল স্যার। এটা দাবানল, ফরেস্ট ফায়ার। সেখান থেকে কি যেতে পারে? কার্বন ডাই অক্সাইড যেতে পারে না? জি স্যার। কার্বন ডাই অক্সাইড যেতে পারে। আবার ধরো রাইট সাইডের এই ফিগারটা কি বোঝাচ্ছে? এটা একটা ভলকানো। আগ্নেয়গিরি স্যার। অগ্নুপাত। ভলকানো, ঠিক আছে। এখান থেকেও কিন্তু কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ারে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে কি, দেখো যে আমাদের আমরা বলতেছি কি যে আমাদের যে অ্যাটমসফিয়ারটা আছে, অ্যাটমসফিয়ারে মেইনলি বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে তোমার কার্বন ডাই অক্সাইড যাওয়ার কারণে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বাড়ে। তাহলে এই জিনিসটা যদি স্ট্রংলি তুমি বলতে চাও, ইয়েস, তোমার ইন্ডাস্ট্রিয়াল যে সোর্স গুলি আছে কার্বন ডাই অক্সাইডের, এইটাই মেইনলি রেসপন্সিবল ফর ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন ডাই অক্সাইড ইন আওয়ার অ্যাটমসফিয়ার। এটা যদি তুমি বলতে চাও, তাহলে কার্বন ডাই অক্সাইডের আর যে সোর্স গুলি আছে, ঠিক আছে, সেগুলোকে তোমাকে পরীক্ষা করে দেখতে হবে, হ্যাঁ এখান থেকে কি পরিমাণে কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ারে যাচ্ছে। তার মানে তোমার এই যে ইন জেনারেল কতটুকু দাবানল হচ্ছে, এখান থেকে কি পরিমাণে গাছ ফুটতেছে, কত কেজি গাছ পুড়লে, একটা হিসাব থাকতে হবে, কত কেজি গাছ পুড়লে বা কয়শো মন গাছ পুড়লে কয়শো মন কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে, একটা হিসাব আছে না? শুনতে পাচ্ছ? জি স্যার। আবার দেখো যে এই ভলকানো গুলো কি, মানে অনেক ভলকানো আমরা জানি, অনেক ভলকানো আমরা জানি না। ভলকানো কোথায় থাকে বলতো? এটা কি মাটিতে হয় না পানিতে হয়? স্যার পাহাড় স্যার হয় না। আর স্যার হ্যাঁ? বলো। পর্বত শৃঙ্গ থেকে স্যার আগ্নেয়গিরি হয় স্যার। আচ্ছা, আর কোথায় হয়? স্যার সমুদ্রের নিচে। রাইট। আগ্নেয়গিরির সূত্রপাত তো হচ্ছে ভূত্বক মানে ভূপৃষ্ঠের নিচে থেকে আসলে। ভূপৃষ্ঠের যে নিচে আমাদের ভূকেন্দ্রে যখন মানে ভূমিকম্প হয় বা হচ্ছে যে আগুন আছে সেটা যখন মানে বের হয়ে আসতে যায়, তখন হচ্ছে এই আগ্নেয়গিরি বা লাভার তৈরি। লাভার তৈরি। এটা ওই যে এখন বলে না সমুদ্রের তলদেশে আছে, এটা সমুদ্রের মাঝখান দিয়ে অনেক আগ্নেয়গিরি আছে পানির মধ্যে। তুমি আটলান্টিক যে ওশানটা আছে, এর মাঝখান দিয়ে শুধু আগ্নেয়গিরি। কথা বুঝলা? অনেক আগ্নেয়গিরি আছে। তো এই আগ্নেয়গিরি তো আর বলে কয়ে তোমার দাওয়াত নিয়ে আসে না, যে তুমি আগ্নেয়গিরিকে যেদিন দাওয়াত দিবা আগ্নেয়গিরি সেদিন আসবে। কথা বুঝছো? এই কারণে আমি বলতে চাচ্ছি কত আগ্নেয়গিরি আছে, এখান থেকে কি পরিমাণে কার্বন ডাই অক্সাইড যাচ্ছে, এটাও কিন্তু এস্টিমেট করা সো মাচ ডিফিকাল্ট। আর এটার যদি ক্লিয়ার এস্টিমেশন তোমার না থাকে, শুধুমাত্র ইন্ডাস্ট্রিকে দায়ী করাটাও ডিফিকাল্ট সেই ক্ষেত্রে। এই জন্য এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি সবকিছুই মানে এইগুলা সম্পর্কে ডিল করে আর কি। আচ্ছা, এখন দেখো একটা দেখতে পাচ্ছ, একটা ফিগার দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে কি বলছে দেখো, হিস্ট্রি অফ অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড এন্ড অক্সিজেন। এটা দেখো, এই যে লেফট সাইডের যে ফিগারটা, দেখো লেফট সাইডের যে ফিগারটা আছে, এটা হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো। তার মানে যখন আর্থটা ফর্ম হয়। আর এইটা কোথায়? এইটা দেখতে পাচ্ছ, আমি যে টিক দিলাম, আমরা এখানে আছি।
বুঝছো? আমরা এখানে জি, আছি। স্যার। তাই সৃষ্টির শুরুতে পৃথিবীতে কি দেখো, কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন অনেক হাই ছিল না? অনেক হাই ছিল না? জি স্যার, অনেক হাই। এটা ধীরে 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 কমতে 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 একটা ব্যালেন্সে চলে আসে। অক্সিজেন কনসেন্ট্রেশন সিমিলারলি এই ফরমেশনের সময় এটা ধরো খুবই লো ছিল, খুবই লো ছিল, আস্তে আস্তে বাড়ছে। আস্তে আস্তে বাড়তে 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 এখন এটা একটা স্টেডি স্টেটে আছে। কারণ অক্সিজেনটাও স্টেডি স্টেটে আছে, কার্বন ডাই অক্সাইডটাও স্টেডি স্টেটে। তাই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এই যে কনসেন্ট্রেশনটা এইগুলি আসলে ডিপেন্ড করে বিভিন্ন রক মিনারেলের দ্বারা, তোমার সলিবিলিটির উপরে, ওয়েদারিং এর উপরে, কথা বুঝছো? তারপরে লাইফ কখন আসছে, এই সময়টাতে লাইফ আসছে ধরো পৃথিবীতে, দেখতে পাচ্ছ আমার দাগটা? স্যার, জি স্যার। এই সময়টাতে প্রথম লাইফ আসছে, তোমার উদ্ভিদ জাতীয় লাইফ। সেগুলো ধীরে ধীরে কার্বন ডাই অক্সাইড রিলিজ করে অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সিজেনের পরিমাণ বাড়াইছে। আচ্ছা, সরি, আচ্ছা আমি এইটা আগে ডিসকাস করে আসি। এই ফিগারটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, দেখো আগের ফিগারটা কি, এই যে নিচের স্কেলটা দেখছো, নিচের স্কেলটা কি? এটা বিলিয়ন ইয়ার্স এর স্কেল, দেখতে পাইছো তুমি? নিচে, সরি, নিচের যে স্কেলটা এখানে লেখা আছে না, টাইম বিলিয়ন বিলিয়নস অফ ইয়ার্স। আচ্ছা এখন দেখো এখানে কি বলছে, মিলিয়ন ইয়ার্স এর স্কেল। জি স্যার। তার মানে আমরা কোথায় আছি একটু লক্ষ্য করো, আমরা আছি কোথায়? আমরা আছি এখানে। এই যে জিরো দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জিরো। আর এইটা হচ্ছে ধরো 500 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। তার মানে কি, এই যে কার্বন ডাই অক্সাইড বিভিন্ন ধরনের লাইন দেখতে পাচ্ছ না, একটা ইয়েলো লাইন, একটা গ্রিন লাইন, একটা লাইন, এগুলো বিভিন্ন ধরনের মডেলিং আর কি, বিভিন্ন প্রেডিকশন। তো দেখো মোস্ট অফ দ্য মডেলস প্রেডিক্ট করছে কি 500 মিলিয়ন ইয়ার্স অ্যাগো কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন কত ছিল দেখো তো, প্রায় 6000 ppm না? অনেক বেশি না? অনেক বেশি না কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন? জি স্যার। এখন কি হয়েছে, এখন ধীরে 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 কমছে। ইভেন 100 মিলিয়ন ইয়ার্স আগেও ধরো 2000 ppm ছিল কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন। এখন কি, এখন কমছে না? অনেক কমছে স্যার। এখন 400-র মতো, তাই না? জি স্যার। এখন 400-র মতো। তাহলে এই সময় কি মানুষ ছিল? মানুষ থাকলেও মানুষকে যে ইন্ডাস্ট্রি ছিল সেই সময়টাতে? না স্যার। না। এই সময়টাতে কি ইন্ডাস্ট্রি ছিল দেখো তো, সরি, এই সময়টাতে কি ইন্ডাস্ট্রি ছিল? না স্যার। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বেশি কেন? স্যার তখন অ্যাবজর্ব করার মতো কিছু ছিল না স্যার। হ্যাঁ হতে পারে, অ্যাবজর্ব করার মতো কিছু ছিল না হয়তো। আর কি হতে পারে? দেখি আমি কি লিখছি, দেখো এখানে কি, হাই লেভেল অফ কার্বন ডাই অক্সাইড এজ এ রেজাল্ট অফ ইন্টেন্স প্লেট টেকটনিক অ্যাক্টিভিটি। প্লেট টেকটনিক অ্যাক্টিভিটি বুঝছো তোমরা? ধরে নাও এটা ভলকানিক অ্যাক্টিভিটিস ধরে নাও, বুঝছো? তার মানে ভলকানিক অ্যাক্টিভিটিস ধরে নাও, ভলকানিক অ্যাক্টিভিটিস এর কারণে, কথা বুঝছো, তোমার এখানে এই কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বেশি। এই জায়গাটায় কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন কম কেন? এরও ব্যাখ্যা আছে। আবার দেখো এখানে বাড়ছে না, এখানেও বাড়ছে, আবার ধীরে ধীরে কমছে। তার মানে কি, যে কার্বন ডাই অক্সাইডকে আমরা বলি না যে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনটা এই অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিসের কারণে পৃথিবী ধরো একদম গরম হয়ে যাচ্ছে, অগ্নিপিণ্ডু হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে কি শুধুমাত্র এই যে ইন্ডাস্ট্রিয়াল যে কার্বন ডাই অক্সাইডের যে সোর্স গুলি আছে, দিস আর নট দ্য অনলি সোর্স and these are the minor source of carbon dioxide. আর অনেক ন্যাচারাল সোর্স আছে যেগুলো মানুষ যেগুলোর সাথে ইনভলভই না, সেগুলো কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন অ্যাটমসফিয়ারে অনেক বাড়াতে পারে। কি আমার সাথে এগ্রি করো কি করো না এখন এই ফিগার দেখে? জি স্যার। জি স্যার।
আচ্ছা আচ্ছা, এখন আগের ফিগারে আসি। তারপরে দেখো আবার এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটা কি ডিল করে। ধরো একটা ফসফরাস দিলা, ফার্টিলাইজার দিলা, এটা প্ল্যান্ট কতটুকু আপটেক করবে, এটা কতটুকু অ্যাডজর্ব হবে মিনারেলের ওপরে, কতটুকু প্রিসিপিটেট পড়বে, কতটুকু এর হাইড্রোলাইসিস হবে, কতটুকু গ্রাউন্ড ওয়াটারে যাবে, তাই না? এগুলোও কিন্তু এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির একটা পার্ট। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস দেখো, এই যে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনটা এই যে 300 মিলিয়নসের জায়গায় দেখো কমে গেছে না, এই জায়গাটায় দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এই জায়গাটায় কমে গেছে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন। তো দেখো এই আবার এই মডেলিংটা কি দেখাচ্ছে, এই দেখো এই 300 মিলিয়নের জায়গায় এই যে কার্বন ডাই অক্সাইড কম, ঠিক আছে, এই জায়গাটায় দেখো অক্সিজেন কনসেন্ট্রেশনটা অনেক বেশি। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের সবার কাছে প্রশ্ন আমার যে এই জায়গাটায় কি ঘটছিল যার কারণে এই 300 মিলিয়ন ইয়ার্স আগে তোমার কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনটা অ্যাটমসফিয়ারে অনেক কমে গেছিল, অলমোস্ট বর্তমানে যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড এর কাছাকাছি, আবার সেই সময়টাতে অক্সিজেন কনসেন্ট্রেশনটাও অ্যাটমসফিয়ারে বেশি ছিল। এর কারণটা কি? তাহলে এটা তোমাদের নেক্সট ক্লাস কবে? রবিবার না? জি স্যার, রবিবার। নেক্সট ক্লাসে এই প্রশ্ন তোমাদের কাছে থাকবে, কথা বুঝছো? জি স্যার। এই আমি তোমাদের কাছে ওই একটা ছোট্ট, আমি 5 মিনিট 10 মিনিটের একটা লিখিত পরীক্ষাই নিব একটা, ঠিক আছে? জাস্ট এমনিতেই তোমরা পরীক্ষা শেষে, ক্লাস শেষে 10 মিনিট সময় দেব, আমি কোশ্চেনটা করব, তোমরা গুগলে লিখে অ্যান্সার করে দিবা, ঠিক আছে? জি স্যার। এই কোশ্চেনটা থাকবে। আচ্ছা, এখন বায়োজিওকেমিক্যাল সাইকেল, হ্যাঁ নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে, আজকে না, ঠিক আছে? তোমরা দেখবে আর কি, ঠিক আছে? যে এই ঘটনা আমি আজকে স্লাইডটা আপলোড করে দেবো। আমি এটা কি ঘটছিল যার কারণে এখানে কনসেন্ট্রেশনটা বেশি, ওখানে অক্সিজেন কনসেন্ট্রেশনটা বেশি, কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন কম। আচ্ছা, বায়োজিওকেমিক্যাল সাইকেলটা কি? এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বায়োজিওকেমিক্যাল সাইকেল নিয়েও ডিল করে। তার মানে বায়োজিওকেমিক্যাল তার মানে ধরো একটা নিউট্রিয়েন্ট বলো, কথা বুঝছো? এটা ওয়াটার, ধরো ওয়াটার, কার্বন হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন, ফসফরাস, সিলিকা। এটা কিভাবে একটা অ্যাবায়োটিক কম্পোনেন্ট, মানে নন লিভিং সিস্টেম থেকে লিভিং সিস্টেমে যখন মুভ করে তখন তাদের কি চেঞ্জটা আসে, অথবা লিভিং থেকে নন লিভিং থেকে লিভিং। বুঝতে পারছো? হ্যালো, বুঝি নাই স্যার, এটা বুঝি নাই। বায়োজিওকেমিক্যাল সাইকেলটা তোমাদের 4th ইয়ারের সিলেবাসেও ছিল, তোমরা কি পড়ছো এটা? আগে সেটা বলো আমাকে, তোমাদের কি পড়ানো হয়েছে এটা? তোমাদের সিলেবাসে ছিল 4th ইয়ারের? হ্যালো স্যার মনে নাই স্যার, একটু আরেকবার বললে স্যার ভালো হয়। কিছুই না, একটা এলিমেন্টাল সাইকেল। ধরো নাইট্রোজেন, ফসফরাস, সালফার, যে এলিমেন্ট গুলো আছে এগুলো অ্যাটমসফিয়ারের একটা জীবিত বা মানে কি বলবো, একটা প্রাণী দেহে থেকে অপ্রাণীর যায়, আমি কিভাবে বলবো, নন লিভিং, ধরো মাটি থেকে ব্যাকটেরিয়ার মধ্যে গেল, বা মাটি থেকে গাছের মধ্যে গেলে কি চেঞ্জটা আসবে, অথবা অ্যাটমসফিয়ার থেকে গাছের মধ্যে গেলে কি চেঞ্জটা আসবে। যেমন দেখো বললা যে কার্বন ডাই অক্সাইডটা কি হয়ে গেল, গ্লুকোজ, তার মানে কার্বন ছিল অক্সিডাইজড হয়ে গেল রিডিউসড। এটা কিন্তু কার্বন একটা বায়োকেমিক্যাল সাইকেল, বুঝছো? তার মানে এনভায়রনমেন্টের মধ্যে কোন একটা এলিমেন্টের কি কি চেঞ্জটা আসে সেটাই হচ্ছে তোমার হচ্ছে এর সাথে তোমার লাইফ জড়িত, এর সময় আর্থ জড়িত, মানে সোয়েল, ওয়াটার, গ্যাস, ঠিক আছে? এই যে সাইকেলটা হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেল। তারপরে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি কি ডিল করে? বিভিন্ন ধরনের পলিউশন নিয়ে ডিল করে। কতটুকু পলিউশন হচ্ছে, পলিউশনের লেভেল কি, সেটা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ডিল হয়। এটা কিভাবে ক্লিন আপ করবা, এবার পটেনশিয়াল সলিউশনটা কি, এটাও এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ডিল করে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। জি স্যার। এখন আসো নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো আর্থস কম্পোনেন্ট। আর্থস কম্পোনেন্ট বলতে আমি দেখো এখানে দেখাইছি মেইনলি
4টা কম্পোনেন্ট। আই উইল স্টার্ট ফ্রম লিথোস্ফিয়ার। ঠিক আছে, লিথোস্ফিয়ারটা কি আমাদের মাটির যে বিভিন্ন ধরনের যে লিথোস্ফিয়ারিক যে গঠনটা, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। জি স্যার তারপরে একদিন হয়তো হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার আর অ্যাটমসফিয়ার তো সিলেবাসই আছে, বায়োস্ফিয়ার সিলেবাসই আছে। আর 2-3টা ক্লাস এই ফান্ডামেন্টাল জাতীয় এভাবে ডিসকাস করে আমরা আমাদের মানে অরিজিনাল সিলেবাসে আমরা চলে যাব।